আমরা আজকে আরএনএ পড়বো। আমরা গত ক্লাসে আমরা ডিএনএ পড়েছিলাম। ওখানে ডিএনএ রেপ্লিকেশনটা বাকি আছে। রেপ্লিকেশন আমরা পরে পড়বো, তার আগে জেনে নিই আমরা আরএনএ সম্পর্কে। আচ্ছা, তাহলে আমরা আজকে পড়বো আরএনএ বা রাইবো নিউক্লিক অ্যাসিড। আরএনএ এর সংজ্ঞা হলো, আরএনএ হলো রাইবো নিউক্লিক অ্যাসিড। এর অ্যাক্রোনিম বা সংক্ষিপ্ত রূপ আরএনএ হলো সংক্ষিপ্ত রূপ, আর এর পুরো নামটা হলো রাইবো নিউক্লিক অ্যাসিড। সংজ্ঞাটা কি? যে নিউক্লিক অ্যাসিডের পলিনিউক্লিওটাইডের মনোমার একক গুলোতে গাঠনিক উপাদান রূপে রাইবোজ সুগার এবং অন্যতম বেস বা ক্ষারক হিসেবে ইউরাসিল থাকে, তা হলো আরএনএ। তাহলে আরএনএ এর মধ্যে আমরা যে একটা ব্যতিক্রম ধর্মী আমরা দেখবো ক্ষারক বা বেস, সেটা হলো ইউরাসিল, যেটা ডিএনএ তে থাকে না। অবস্থান: সকল জীবকোষে আরএনএ থাকে। প্রকৃত কোষের সাইটোপ্লাজম, রাইবোজোম, ক্রোমোজোম, হ্যাঁ, ক্রোমোজোমের সাথে ডিএনএ সহযোগী হিসেবে আরএনএ থাকবে। নিউক্লিওলাস, প্লাস্টিড ও মাইটোকন্ড্রিয়াতে আরএনএ থাকবে। এবং আরএনএ 90% থাকে সাইটোপ্লাজমে এবং 10% থাকবে নিউক্লিয়াসে। আরএনএ এর ভৌত গঠন: আরএনএ হলো একসূত্রক, কোনো কোনো স্থানে কুণ্ডলীকৃত হয়ে ভাঁজের সৃষ্টি করে। এই ভাঁজগুলোকে গৌণকুণ্ডলী বলে। কুণ্ডলীতে বেসগুলো হাইড্রোজেন বন্ড দ্বারা যুক্ত থাকে। পিজে গোমেটস এবং আইট্যান 1963 সালে রিও ভাইরাসে দ্বিসূত্রক আরএনএ অণুর অস্তিত্ব পান। ধানের বামন রোগের ভাইরাসেও দ্বিসূত্রক আরএনএ বিদ্যমান। তাহলে আমরা আরএনএ আমরা কি বলবো? একসূত্রক নিউক্লিক অ্যাসিড। একসূত্রক বিশিষ্ট নিউক্লিক অ্যাসিড হলো আরএনএ। কিন্তু আমরা কোনো কোনো আরএনএ ক্ষেত্রে দেখব যে তাদের কোনো কোনো জায়গায় ভাঁজ হয়ে দ্বিসূত্রক তৈরি করে, তবে সেই দ্বিসূত্রক গুলো আসলে প্রকৃত না, সেগুলো হলো ফলস। ঠিক আছে, আমরা দেখব পরে কোন আরএনএ তে দ্বিসূত্রক গঠনটা পাওয়া যায়। রাসায়নিক গঠন: তাহলে আরএনএ এর রাসায়নিক গঠনে কি কি থাকবে? পেন্টোজ সুগার থাকবে। পেন্টোজ সুগার হিসেবে কে থাকবে? পেন্টোজ সুগার হিসেবে থাকবে রাইবোজ। তাহলে আরএনএ এর পেন্টোজ সুগারের নাম হলো রাইবোজ। আরএনএ এর নাইট্রোজেনাস বেস পিউরিন। পিউরিন হিসেবে থাকবে অ্যালিনিন আর গুয়ানিন। এবং পাইরিমিডিন হিসেবে থাকবে সাইটোসিন আর ইউরাসিল। সি মানে সাইটোসিন, ইউ মানে ইউরাসিল। তাহলে এখানে একটা পাইরিমিডিন থাকে না, সেটা হলো থাইমিন। থাইমিনটা থাকবে কোথায়? থাইমিন থাকবে ডিএনএ তে। তাহলে আমরা এখানে নাইট্রোজেনাস বেস গুলো পেলাম, পাইরিমিডিন, সাইটোসিন আর ইউরাসিল। এবং ফসফরিক অ্যাসিড তো থাকবেই। তাহলে এগুলো হলো রাসায়নিক গঠন আরএনএ। আরএনএ এর কাজ: রাইবোজোমের অন্যতম মূল গাঠনিক উপাদান হিসেবে থাকে। তাহলে কোষের যে অঙ্গাণু আছে রাইবোজোম, সেই রাইবোজোমের অন্যতম মূল গাঠনিক উপাদান হিসেবে থাকবে হলো আরএনএ। প্রোটিন সংশ্লেষ করা, সংশ্লেষ মানে তৈরি, প্রোটিন তৈরি করা। বিভিন্ন এনজাইমের কাঠামো দান করে। ভাইরাসের আরএনএ বংশগতিতে ভূমিকা রাখে। তাহলে ভাইরাসের যে আরএনএ থাকবে সেটা বংশগতিতে ভূমিকা রাখবে। এছাড়াও আরএনএ এর কাজ। এবার আমরা আসবো আরএনএ এর প্রকারভেদ। বংশগত বৈশিষ্ট্য বহনের ভিত্তিতে আরএনএ কে দুটি ভাগে ভাগ করা যায়। একটাকে বলবো আমরা জেনেটিক আরএনএ, বা সংক্ষেপে আমরা বলবো জি আরএনএ, স্মল জি আরএনএ। জি ফর জেনেটিক। নন জেনেটিক আরএনএ, হ্যাঁ, নন জেনেটিক আরএনএ আবার 4 ধরনের: এম আরএনএ মানে মেসেঞ্জার আরএনএ, টি আরএনএ, ট্রান্সফার আরএনএ, আর আরএনএ মানে রাইবোজোমাল আরএনএ, মাইনর আরএনএ। তাহলে জেনেটিক আরএনএ এর কোনো ভাগ নেই, কিন্তু নন জেনেটিক আরএনএ আবার 4 ধরনের আছে। আমরা এবার আসি জেনেটিক আরএনএ কাকে বলে। যেসব আরএনএ রেপ্লিকেশনে সক্ষম ও জেনেটিক বস্তু বা বংশগতি বস্তু হিসেবে কাজ করে তাদের জেনেটিক আরএনএ বলে।
তাহলে কি বললাম, যেসব আরএনএ রেপ্লিকেশনে সক্ষম এবং জেনেটিক বস্তু বা বংশগতি বস্তু হিসেবে কাজ করে তাদের জেনেটিক আরএনএ বলা হয়। এটা সমগ্র ভাইরাস আরএনএ। তাহলে আমরা জানি ভাইরাস দুই ধরনের ভাইরাস আছে নিউক্লিক অ্যাসিডের উপর ভিত্তি করে, একটাকে বলা হয় ডিএনএ ভাইরাস আর একটা হলো আরএনএ ভাইরাস। তাহলে যে ভাইরাসগুলোতে আরএনএ আছে তারা হলো জেনেটিক আরএনএ। ঠিক আছে, ওই আরএনএই বংশগত পদার্থ হিসেবে ভূমিকা রাখবে। এই জন্য বলা হচ্ছে যে আরএনএ যে ভাইরাস সেগুলো জেনেটিক আরএনএ। তাহলে এই জেনেটিক আরএনএ কাজ কি? প্রধান কাজ প্রোটিন তৈরি করা। কিছু ভাইরাস যেমন টিএমবি বংশগতি বস্তু হিসেবে কাজ করে। টি ফর টোবাকো, এম ফর মোজাইক আর ভি ফর ভাইরাস। টোবাকো মোজাইক ভাইরাস। টোবাকো মানে তামাক। তাহলে তামাক গাছের যে মোজাইক ভাইরাস আছে সেই তামাক গাছের মোজাইক ভাইরাস বা টোবাকো মোজাইক ভাইরাসে আরএনএ আছে। তাহলে ওই আরএনএটাই তখন কি হবে? বংশগত পদার্থ হিসেবে কাজ করবে। তাহলে এই জন্য বলা হচ্ছে জেনেটিক আরএনএ। তাহলে জেনেটিক আরএনএ তোমরা বুঝতে পেরেছো? হ্যাঁ স্যার। আচ্ছা, এবার আমরা আসবো নন জেনেটিক আরএনএ। তাহলে আমরা সহজেই বুঝতে পারছি যে এই আরএনএ বংশগত পদার্থ হিসেবে থাকবে না। তাহলে আমরা নন জেনেটিক আরএনএ আমরা পাচ্ছি প্রোটিন সংশ্লেষণে অংশগ্রহণ করে কিন্তু সরাসরি বংশগতির কাজে অংশগ্রহণ করে না, তাদের নন জেনেটিক আরএনএ বলে। তাহলে নন জেনেটিক আরএনএ কখনোই বংশগতির কাজে ভূমিকা রাখবে না, এরা প্রোটিন তৈরিতে ভূমিকা রাখবে। হ্যাঁ, এই জন্য একে বলা হচ্ছে নন জেনেটিক আরএনএ। নন জেনেটিক আরএনএ আবার 4 প্রকার। আমরা আগে বলেছিলাম এমআরএনএ, এর নাম ছিল মেসেঞ্জার আরএনএ। হ্যাঁ, আমরা পরবর্তীতে অন্যান্য আরএনএ গুলোর গঠন করব। এখন আমরা আসছি এমআরএনএ জিনিসটা কি। যে আরএনএ নিউক্লিয়াসের ভিতরে ডিএনএ এর সিকোয়েন্স অনুযায়ী সৃষ্টি হয়ে ডিএনএ এর মধ্যে নিহিত জেনেটিক বার্তাকে সাইটোপ্লাজমে বহন করে এবং রাইবোজোমে প্রোটিন সংশ্লেষণের মাধ্যমে তা প্রকাশ করে, তাকে এমআরএনএ বলে। আমি আবার বলছি, যে আরএনএ নিউক্লিয়াসের ভেতরে, তাহলে এর উৎপত্তি স্থল নিউক্লিয়াসের ভেতরে ডিএনএ সিকোয়েন্স অনুযায়ী সৃষ্টি হয়। তাহলে ডিএনএ যে সূত্রকের যে নিউক্লিওটাইড গুলো আছে তার বিপরীত নিউক্লিওটাইড গুলো এমআরএনএ তে থাকবে। ঠিক আছে, ডিএনএ যে নিউক্লিওটাইড গুলো আছে তার বিপরীত নিউক্লিওটাইড এমআরএনএ তে থাকে। এই জন্য আমরা বলছি ডিএনএ সিকোয়েন্স অনুযায়ী সৃষ্টি হয়ে ডিএনএ এর মধ্যে নিহিত জেনেটিক বার্তাকে সাইটোপ্লাজমে বহন করে। তাহলে ডিএনএ থেকে মূলত কিন্তু ট্রান্সক্রিপশনের মাধ্যমে এমআরএনএ তৈরি হয়। তাহলে ডিএনএ এর যে নিউক্লিওটাইড গুলো আছে তার বিপরীত নিউক্লিওটাইড এমআরএনএ তে থাকে, যার ফলে ডিএনএ বার্তা বা ডিএনএ যে মেসেজ, ডিএনএ কি করতে চায়, প্রোটিন তৈরি করতে চায় না কি করতে চায়, সেই মেসেজটা এমআরএনএ বহন করে এবং সেই বহন করা বার্তা সাইটোপ্লাজমে নিয়ে আসে এবং সাইটোপ্লাজমে এসে রাইবোজোমে প্রোটিন সংশ্লেষণের মাধ্যমে সেই বার্তা প্রকাশ করে, তাকে এমআরএনএ বলে। তাহলে এই এমআরএনএটা আসলে কে সৃষ্টি করে? এমআরএনএ সৃষ্টি করে ডিএনএ। ডিএনএ কিন্তু তার প্রয়োজনেই এমআরএনএ কে সৃষ্টি করে, কারণ ডিএনএ কি করে? ডিএনএ কিছু মেসেজ দেয় যে প্রোটিন তৈরি করতে হবে, কোষে প্রোটিন তৈরি করতে হবে। কোন প্রোটিন তৈরি করতে হবে এটা কিন্তু ডিএনএ এমআরএনএ সৃষ্টির মাধ্যমে এই মেসেজটা দেয়। তাহলে এমআরএনএ কে আমরা কি বলবো? একে টেমপ্লেট আরএনএও বলা হয়। এমআরএনএ এর আরেকটা নাম টেমপ্লেট আরএনএ। টেমপ্লেট মানে কি? ছাঁচ। হ্যাঁ, টেমপ্লেট মানে হলো ছাঁচ। তাহলে টেমপ্লেট আরএনএ বা ছাঁচ আরএনএও বলা হয়। কারণ এমআরএনএ কার ছাঁচ? এমআরএনএটা কার ছাঁচ বা কার টেমপ্লেট বলতে পারবা? এমআরএনএটা ডিএনএ এর ডিএনএ টেমপ্লেট। হ্যাঁ, ডিএনএ তে যে নিউক্লিওটাইড গুলো থাকবে তার ঠিক বিপরীত নিউক্লিওটাইড এমআরএনএ তে থাকবে। এই জন্য ডিএনএ এর ছাঁচ বা ডিএনএ টেমপ্লেট হলো এমআরএনএ। কোষের 3 থেকে 5% হলো এমআরএনএ। কোষে যে এমআরএনএ গুলো আছে তার পার্সেন্টেজ 3 থেকে 5% হয়। এমআরএনএ এর গাঠনিক বৈশিষ্ট্য। নিম্নলিখিত অংশগুলো নিয়ে এমআরএনএ গঠিত হয়। কি কি অংশ আছে? টুপি। আমরা যদি গঠনটা দেখি তাহলে এখানে বুঝতে পারবো। তাহলে আমরা এখানে দেখবো, এটাকে বলা হচ্ছে এটা এমআরএনএ এর একটা গঠন। আমরা স্টার্টিং বাম দিকে দেখতে পাচ্ছি 5 প্রান্ত আর ডান দিকে দেখছি 3 প্রান্ত। 5 প্রান্তকে বলবো ট্রেইলার। ঠিক আছে, সরি, 5 প্রান্তকে বলবো লিডার আর 3 প্রান্তকে বলবো ট্রেইলার। ঠিক আছে, 5 প্রান্তের নাম লিডার, 3 প্রান্তের নাম হলো ট্রেইলার। আমরা প্রথম অঞ্চলটা দেখতে পাচ্ছি ক্যাপ অঞ্চল,
তারপরে 2 নম্বর হলো নন কোডিং অঞ্চল, 3 নম্বর হলো স্টার্টিং কোডন বা প্রারম্ভিক কোডন অঞ্চল। তারপরে আমরা আসবো কোডিং অঞ্চল, তারপরে আমরা আসবো সমাপ্তি কোডন অঞ্চল। হ্যাঁ, সমাপ্তি কোডন অঞ্চল। হ্যাঁ, বা এটাকে আমরা নন কোডিং অঞ্চল বলতে পারি। আর শেষে আসছে আমরা পলি এ অঞ্চল, এ মানে অ্যাডেনিন, পলি অ্যাডেনিন অঞ্চল। তাহলে আমরা এই অঞ্চলগুলো এখন আমরা আলোচনা করব। তাহলে টুপি বা ক্যাপস, তাহলে 5 প্রান্ত যেটাকে আমরা বলছি লিডার, তাহলে 5 প্রান্তে কয়েকটি মিথাইল যুক্ত বেস থাকে। তাহলে এই 5 প্রান্ত, এই প্রান্তের নাম হলো লিডার। তাহলে এই লিডার 5 প্রান্ত যেটা লিডার, এই লিডার প্রান্তে কি থাকবে? কয়েকটি মিথাইল যুক্ত বেস থাকে। নন কোডিং অঞ্চল 1, তাহলে নন কোডিং অঞ্চল কোনটা? এই ক্যাপ অঞ্চলের পরের অঞ্চলটা হলো নন কোডিং অঞ্চল। এখন এই কোডন জিনিসটা কি? এই যে কোডন, কোডন থেকেই কিন্তু কোডিং হয়েছে। কোডন জিনিসটা কি আমি পরে আসছি। তাহলে নন কোডিং অঞ্চল, নন কোডিং অঞ্চলটা হলো যে এটা কার পাশে আছে? ক্যাপ অঞ্চলের পাশে, এবং এখানে 10 থেকে 100টি নিউক্লিওটাইড থাকে। নন কোডিং অঞ্চলে 10 থেকে 100টা নিউক্লিওটাইড থাকে। প্রারম্ভিক কোডন, হ্যাঁ, প্রারম্ভিক কোডন হলো নন কোডিং অঞ্চল 1 এর পরের অঞ্চলটাই হলো প্রারম্ভিক কোডন। হ্যাঁ, প্রারম্ভিক কোডন এটাকে বলা হচ্ছে প্রারম্ভিক কোডন বা স্টার্টিং কোডন। তাহলে এই কোডনটা কি করে? এরা মিথিওনিন যে অ্যামাইনো অ্যাসিড আছে, মিথিওনিন অ্যামাইনো অ্যাসিডকে এরা শনাক্ত করে, মিথিওনিন অ্যামাইনো অ্যাসিডকে শনাক্ত করে। এবার আসছি আমরা কোডিং অঞ্চল, 1500টি নিউক্লিওটাইড নিয়ে গঠিত। তাহলে আমরা এরপরে আমরা দেখতে পাবো এই আমরা প্রারম্ভিক কোডন আর কোডিং অঞ্চল একসাথে রেখেছি। তাহলে প্রারম্ভিক কোডনের পরে যে অঞ্চলটা আছে সেটাই কিন্তু কোডিং অঞ্চল। এই কোডিং অঞ্চলে 1500টা নিউক্লিওটাইড থাকবে। এখন আমরা আসবো যে কোডন কাকে বলে। পরপর 3টি নিউক্লিওটাইড নিয়ে একটি কোডন গঠিত হয়। পরপর 3টি নিউক্লিওটাইড নিয়ে একটি কোডন গঠিত হয়। কোডনগুলো অ্যামাইনো অ্যাসিডকে শনাক্ত করে। তাহলে আমরা এখানে বলতেছি যে কোডিং অঞ্চল, কোডিং অঞ্চলে কয়টা নিউক্লিওটাইড থাকবে? একটু আগে বললাম কোডিং অঞ্চলে কয়টা নিউক্লিওটাইড? 1500। 1500। গুড। তাহলে আমরা একটু কোডন, কোডন কাকে বলে সেটাও আমরা বলেছি। কোডন কাকে বলে? যে এমআরএনএ 3টি নিউক্লিওসাইড একত্রিত হয়ে। হ্যাঁ, তাহলে এমআরএনএর পরপর 3টি নিউক্লিওটাইড একত্রিত হয়ে কি তৈরি করেছে? কোডন। আর কোডন কি করে? নির্দিষ্ট অ্যামাইনো অ্যাসিডকে শনাক্ত করে। তাহলে আমরা এখানে পাচ্ছি প্রারম্ভিক কোডন, কারণ এই অ্যাডিনিন সংশ্লিষ্ট নিউক্লিওটাইড, ইউরাসিল সংশ্লিষ্ট নিউক্লিওটাইড, গুয়ানিন সংশ্লিষ্ট নিউক্লিওটাইড 3টে মিলে একটা কোডন তৈরি করেছে। আর এই 3টা নিউক্লিওটাইড মিলে যে AUG কোডনটা তৈরি করেছে, এই কোডনটা প্রোটিন তৈরির সময় প্রথম অ্যামাইনো অ্যাসিডকে শনাক্ত করে, এবং সেই অ্যামাইনো অ্যাসিডের নাম হবে মিথিওনিন। এই জন্য কিন্তু এর নাম হচ্ছে প্রারম্ভিক কোডন। আর এরপরে আমরা দেখতে পাচ্ছি যে এখানে কয়টা আছে? 1500 নিউক্লিওটাইড আছে। কয়টা নিউক্লিওটাইড? 1500 নিউক্লিওটাইড। তাহলে 1500 নিউক্লিওটাইডের মধ্যে যদি আমরা করি যে 1500টা নিউক্লিওটাইড আছে, এই 1500টা নিউক্লিওটাইড তাহলে কয়টা কোডন তৈরি করতে পারবে? 1500টা নিউক্লিওটাইড কয়টা কোডন তৈরি করতে পারবে? 500টা। 500টা। গুড। হ্যাঁ, তাহলে 500টা কোডন তৈরি করতে পারবে। আর 500টা কোডন, হ্যাঁ, 500টা অ্যামিনো অ্যাসিড আইডেন্টিফাই করবে বা শনাক্ত করবে। এবার আমরা আসবো সমাপ্তিকরণ। তাহলে সমাপ্তিকরণ কয়টা? UAA, UAG, UGA, UAA, UAG, UGA। তাহলে এই 3টা কোডনকে বলবো সমাপ্তিকরণ। কোডিং অঞ্চলের পরে একটি সমাপ্তিকরণ থাকলে প্রোটিন সংশ্লেষণ বন্ধ হয়ে যায়। তাহলে এই কোডিং অঞ্চল যেখানে শেষ, সেখানেই এই 3টি সমাপ্তিকরণের যে কোনো একটা কোডন যদি এখানে হাজির হয়, তাহলে প্রোটিন তৈরি বন্ধ হয়ে যায়। হ্যাঁ, আমরা যখন ট্রান্সলেশন করব তখন আমরা এর কাজটা আরো ভালো বুঝতে পারবো। ঠিক আছে? তাহলে UAA, UAG, UGA এরা প্রোটিন সংশ্লেষণ বন্ধ করার জন্য কাজ করে। এটা কোডিং অঞ্চলের পরে এই সমাপ্তিকরণগুলো থাকে। যেহেতু এরা কোনো অ্যামিনো অ্যাসিডকে আইডেন্টিফাই করে না, এই জন্য একে আমরা বলবো নন কোডিং অঞ্চল 2। হ্যাঁ, নন কোডিং অঞ্চল 2, বা আমরা বলতে পারি সমাপ্তিকরণ। সমাপ্তিকরণের পরে নন কোডিং অঞ্চল থাকবে।
সমাপ্তি কোডনের পরে নন কোডিং অঞ্চল থাকবে। এই যে সমাপ্তি কোডন আমরা বললাম, সমাপ্তি কোডন কয়টা? 3টা। আর সমাপ্তি কোডনের পরে আসছে হলো নন কোডিং অঞ্চল 2। এবার আমরা নন কোডিং অঞ্চল 2, তাহলে সমাপ্তি কোডনের পরে 50 থেকে 100টি নিউক্লিওটাইড নিয়ে এটি গঠিত। ঠিক আছে, তাহলে নন কোডিং রিজিয়ন 2 কয়টা নিউক্লিওটাইড নিয়ে গঠিত? 50 থেকে 100টি নিউক্লিওটাইড নিয়ে গঠিত। এবার আমরা শেষ প্রান্তে চলে আসছি। শেষ প্রান্তটা হলো কি? পলি এ প্রান্ত। তাহলে এই প্রান্তে কি আছে? 3 প্রান্ত অ্যাডেনিন যুক্ত অঞ্চল। এখানে 200 থেকে 250টি অ্যাডেনিন নিউক্লিওটাইড নিয়ে গঠিত। আমরা শেষে আমরা দেখতে পাবো শুধু এ এ এ দেওয়া আছে, মানে এ এ কত থেকে কত? 200 থেকে 250টা নিউক্লিওটাইড নিয়ে এই পলি এ অঞ্চল গঠিত। তাহলে আমরা কি মেসেঞ্জার আরএনএ এর গঠনটা বুঝেছি? হ্যাঁ স্যার। স্যার একটা কোডন কি শুধুমাত্র একটা অ্যামাইনো অ্যাসিড শনাক্ত করতে পারবে? এটা আমরা যখন জেনেটিক কোড পড়বো তখন এটা সম্পর্কে আরো ধারণা করতে পারবা। কারণ কিছু কিছু কোডন আছে যারা সিঙ্গেল একটা অ্যামাইনো অ্যাসিডকে আইডেন্টিফাই করতে পারে। আবার দেখা যাচ্ছে যে একাধিক কোডন ভিন্ন ভিন্ন ভাবে একটা অ্যামাইনো অ্যাসিডকে নির্দেশ করতে পারছে। ঠিক আছে, একটা কোডন তো একটা অ্যামাইনো অ্যাসিডকে নির্দেশ করতে পারেই, কিন্তু আবার দেখা গেল যে কোনো একটা নির্দিষ্ট অ্যামাইনো অ্যাসিডকে আইডেন্টিফাই করতে পারছে পৃথকভাবে একাধিক কোডন। ক্লিয়ার? হ্যাঁ স্যার। আর স্যার নন কোডিং অঞ্চলের কাজ কি? নন কোডিং অঞ্চলের কোনো কাজ নাই। এরা কি করে? এদের হলো এরা তোমার মানে অ্যামাইনো অ্যাসিডকে শনাক্ত করতে পারবে না। এরা কোডন তৈরি করতে পারে না। কোডন তৈরি করতে পারে না, আর কোডন তৈরি করতে না পারার কারণে এরা অ্যামাইনো অ্যাসিডকে শনাক্ত করতে পারে না। এই জন্য এখানে শুধু নিউক্লিওটাইড সজ্জিত থাকবে, কিন্তু কোনো কোডন তৈরি করতে পারবে না। ঠিক আছে? হ্যাঁ। আর স্যার পলি এ অঞ্চল, ওইটার কাজ? পলি মানে কি? পলি মানে অসংখ্য। তাহলে 3 প্রান্তকে আমরা বলছি ট্রেইলার। তাহলে এই 3 প্রান্ত ট্রেইলারে 200 থেকে 250টা অ্যাডেনিন নিউক্লিওটাইড এখানে বিন্যস্ত থাকে। এই জন্য অসংখ্য অ্যাডেনিন নিউক্লিওটাইড এখানে সংযুক্ত থাকার কারণে এর নাম হয়েছে পলি এ অঞ্চল। এটি এমআরএনএর গঠনের একটা অংশ। তাহলে এই হলো আমরা এমআরএনএর গঠনের অংশগুলো দেখলাম। এমআরএনএর কাজটা কি? কাজটা আমরা প্রথমেই সংজ্ঞাতে একটু বলে দিয়েছিলাম, আবার একটু বলতেছি। এরা নিউক্লিয়াসের ডিএনএ হতে প্রোটিন সংশ্লেষণের বার্তা বহন করে সাইটোপ্লাজমে নিয়ে আসে এবং টিআরএনএ এর সহায়তায় প্রোটিন সংশ্লেষণ করে। আবার বলছি, এরা নিউক্লিয়াসের ডিএনএ হতে প্রোটিন সংশ্লেষণের বার্তা বহন করে সাইটোপ্লাজমে নিয়ে আসে এবং টিআরএনএ এর সহায়তায় প্রোটিন সংশ্লেষণ করে। বুঝছো? মূলত হ্যাঁ স্যার। মূলত ডিএনএ হ্যাঁ স্যার। মূলত ডিএনএ তার কাজ হাসিলের জন্য এমআরএনএ কে তৈরি করে সাইটোপ্লাজমে পাঠিয়ে দেয়। ঠিক আছে? টিআরএনএ, আমরা আরেকটা নন জেনেটিক আরএনএ পেলাম, তার নাম টিআরএনএ। টি মানে হলো ট্রান্সফার আরএনএ। টি ফর ট্রান্সফার আরএনএ। তাহলে যে আরএনএ জেনেটিক কোড অনুযায়ী প্রোটিন সংশ্লেষণের জন্য নির্দিষ্ট অ্যামাইনো অ্যাসিডকে এমআরএনএ অণুতে স্থানান্তর করে। আমি আবার বলছি, যে আরএনএ জেনেটিক কোড অনুযায়ী প্রোটিন সংশ্লেষণের জন্য নির্দিষ্ট অ্যামাইনো অ্যাসিডকে এমআরএনএ অণুতে স্থানান্তর করে তাকে টিআরএনএ বলে। আমরা একটু আগে দেখলাম এমআরএনএ এর মধ্যে কি ছিল? কোডিং রিজিয়ন ছিল। কোডিং রিজিয়নে অসংখ্য কোডন ছিল। আর এই কোডন গুলো কি করে? যে অ্যামিনো অ্যাসিডকে আনার জন্য নির্দেশ দেয়। অ্যামিনো অ্যাসিড আনার জন্য কে নির্দেশ দেয়? কোডন। আর এই অ্যামিনো অ্যাসিডকে সাইটোপ্লাজমকে ধরে নিয়ে আসে হলো আসলে টিআরএনএ। টিআরএনএ এই অ্যামিনো অ্যাসিড গুলোকে ধরে নিয়ে আসে। বুঝছো? তাহলে এমআরএনএ এর কোডন কি করে? অ্যামিনো অ্যাসিডকে আনার নির্দেশ প্রদান করে, আর টিআরএনএ সেগুলো নিয়ে আসে। প্রাথমিকভাবে একসূত্রক। তাহলে টিআরএনএ প্রাথমিকভাবে একসূত্রক এবং লম্বা চেনের মতো। পরে পরে এটি ভাঁজ হয়ে একাধিক লুপ তৈরি করে। কোষের 15% হলো ট্রান্সফার আরএনএ। এটি 75 থেকে 90টি নিউক্লিওটাইড নিয়ে গঠিত। তাহলে টিআরএনএ লুপ কি? ওটা পরে আসছি, ওটা আমরা বর্ণনায় দেখবো বা ছবিতেও দেখবো। লুপ মানে হলো গহ্বর। লুপ মানে হলো গহ্বর।
এটি 75 থেকে 90টি নিউক্লিওটাইড নিয়ে গঠিত। তাহলে টিআরএনএ তে 75 থেকে 90টি নিউক্লিওটাইড থাকবে। টিআরএনএ প্রায় 100 ধরনের হতে পারে, তবে সাধারণত একটি কোষে 31 থেকে 42 ধরনের টিআরএনএ থাকে। হ্যাঁ, আমরা বেশিরভাগ কোষে দেখবো 31 থেকে 42 ধরনের টিআরএনএ আছে। হলি ইটেল 1965 সালে লবঙ্গপত্র বা ক্লোভার পত্র মডেলের মাধ্যমে টিআরএনএ এর গঠন ব্যাখ্যা করেন। ইটেল, হলি ইটেল, ইটেল কথা অর্থ বুঝেছো? ইটেল কাকে বলে? না স্যার। না যেমন হলো আমি মনে করো মাহবুব আমার নাম, তাহলে আমার সাথে তোমরা মনে করো কোনো একটা কাজে জড়িত আছো, কোনো একটা গবেষণা কাজে তোমাদের 4 জনকে আমি নিয়েছি বা 5 জনকে নিয়েছি। হ্যাঁ, আমি প্রধান বিজ্ঞানী হলাম, আমি হয়তো এই কোনো একটা কিছু আবিষ্কার করেছি এবং তোমাদের সহযোগিতা আমি এটা করেছি। তাহলে ইটেল মানে হলো সহযোগী, মানে হলির সাথে আরো একাধিক বিজ্ঞানী ছিলেন। হলি ছিলেন তাদের মেন মেন মানে প্রধান ছিলেন, এই জন্য তার নাম হলি হয়েছে, হলি ইটেল, ইটেল মানে সহযোগী। ঠিক আছে, তাহলে এই যে আমরা বলতেছি টিআরএনএ যে লবঙ্গপত্র বা ক্লোভার লিফ মডেল বলতেছি, এই ক্লোভার লিফ মডেল গঠনে হলি সাথে আরো অনেকজন ছিল। তাহলে আমরা এই মডেল অনুযায়ী তাহলে টিআরএনএ এর গঠনের মডেলটার নাম কি? ক্লোভার লিফ মডেল বা ক্লোভার পত্র মডেল। এই মডেল অনুযায়ী টিআরএনএ তে 5টি বাহু এবং 4টি লুপ থাকবে। তাহলে টিআরএনএ এর গঠনে আমরা 5টা বাহু দেখব এবং 4টা লুপ দেখব। তাহলে এই যে আমরা এখানে দেখতে পাচ্ছি এখন 5টা বাহু। প্রথমে আমরা পাবো অ্যামিনো অ্যাসিড বাহু, আমরা আগে নামগুলো জানি তারপর আমি ছবিতে বোঝাই। তাহলে প্রথমটা আমরা আসি অ্যামিনো অ্যাসিড বাহু। তাহলে অ্যামিনো অ্যাসিড বাহু কি করবে? অ্যামিনো অ্যাসিড বাহু সবসময় সিসিএ ধারায় বেশ সজ্জিত থাকে। তাহলে সিসিএ এগুলো হলো নিউক্লিওটাইড। তাহলে এই সিসিএ এই 3টা নিউক্লিওটাইড এরা কি করবে? এখানে অ্যামিনো অ্যাসিড সংযুক্তি হয়, এখানে এসে অ্যামিনো অ্যাসিড সংযুক্তি হবে, এই জন্য বলা হচ্ছে অ্যামিনো অ্যাসিড বাহু। সবসময় সিসিএ ধারায় বেশ সজ্জিত থাকে, এখানে অ্যামিনো অ্যাসিড যুক্ত হয়। ডি বাহু বা ডিএইচইউ ডাইহাইড্রো ইউরিডিন বাহু, অ্যান্টিকোডন বাহু, অতিরিক্ত বাহু, আর এটা হলো টি বাহু বা থাইমিন সিউডো সাইটোসিন বাহু। এখন আমরা বাহুগুলো চিনি। তাহলে এটাকে আমরা বলছি অ্যামিনো অ্যাসিড বাহু, এই বাহুটার নাম হলো অ্যামিনো অ্যাসিড সংযুক্তি বাহু। ঠিক আছে, অ্যামিনো অ্যাসিড সংযুক্তি বাহু। তারপরে আমরা বলেছিলাম 2 নম্বর ডি বাহু, এই যে আমরা এখানে এই বাহুটাকে বলবো ডি বাহু। হ্যাঁ, লুপ গুলো না, এই অংশটা হলো ডি বাহু, আমরা যে কার্সর যেখানে দেখাচ্ছি সেটা হলো ডি বাহু। তারপরে আমরা দেখবো কি, এটা হলো অ্যান্টিকোডন বাহু, অ্যান্টিকোডন বাহু। তারপরে আসবো অতিরিক্ত বাহু, এটা অতিরিক্ত বাহু, এটাকে বলছি আমরা টি বাহু, টি বাহু। তাহলে আমরা 5টা বাহু চিনতে পেরেছি। আমরা কি 5টা বাহু চিনতে পেরেছি? এখানে হয়তো লেভেলিং এর সব বাহুর নাম নাই, হ্যাঁ আমি কার্সর দিয়ে দেখালাম। আমি আবার বলতেছি উপরের বাহুটার আর নাম কি? উপরের বাহু, উপরের যে 3 প্রান্ত লেখা আছে, 3 প্রান্ত হাইড্রক্সিল, খেয়াল করেছো? ওই বাহুটার নাম কি? ওই বাহুটার নাম হলো অ্যামাইনো অ্যাসিড সংযুক্ত বাহু। ওকে, ওই বাহুটার নাম কি? অ্যামাইনো অ্যাসিড সংযুক্ত বাহু। ওকে, হ্যাঁ আচ্ছা স্যার। আচ্ছা, এরপরে আমরা কি বলছি, এদিকে আমরা দেখছি এই যে ডিএইচইউ এই লুপ লেখা আছে, এদিককার যে এই যে হলুদ অংশ যেটা দেওয়া আছে, হলুদ 2টা অংশ উপরে নিচে, এটাকে বলবো ডি বাহু। তারপর নিচে 2টা হলুদ অংশ আমরা দেখতে পাচ্ছি, এই 2টা হলুদ অংশকে আমরা বলবো হ্যাঁ অ্যান্টিকোডন বাহু। হ্যাঁ, তারপরে একটু বেঁকিয়ে গেছে, হ্যাঁ বাম দিকে বেঁকিয়ে গেছে, এ লেখা আছে যেটা, সেটা হলো অতিরিক্ত বাহু, সেটা হলো অতিরিক্ত বাহু। তারপর আবার উপরে হ্যাঁ আবার বাম দিকে গেছে যেটা হলুদ অংশ, সেটা হলো টি বাহু। এবার কি সবাই বুঝতে পেরেছো? হ্যাঁ স্যার। আচ্ছা এবার লুপ, স্যার এটা একটু আরেকবার বুঝিয়ে দেন। আচ্ছা আবার বলতেছি, তাহলে 3 প্রান্ত হাইড্রক্সি, খেয়াল করেছো? লেখা আছে এই যে সিসিএ লেখা আছে, আমরা বলেছিলাম হ্যাঁ না? স্যার। এই সিসিএ এই অংশে কে যুক্ত হবে? এই অংশে অ্যামাইনো অ্যাসিড সংযুক্ত হবে। সিসিএ এই অংশে অ্যামাইনো অ্যাসিড সংযুক্ত হবে। তাহলে এই প্রান্তটাকে আমরা বলবো অ্যামাইনো অ্যাসিড সংযুক্ত বাহু। ঠিক আছে, উপর থেকে একবার নিচ পর্যন্ত এটা একটু কার্সরে যেটা আমি দেখাচ্ছি, এটি হলো অ্যামাইনো অ্যাসিড সংযুক্ত বাহু। তারপরে আমরা ডান দিকে চলে যাই, ডান দিকে আমরা দেখতে পাচ্ছি ডিএইচইউ লুপ, এর লুপের বাম দিকে হলুদ অংশ দেখতে পাচ্ছ? জি স্যার।
হ্যাঁ, এই হলুদ অংশটা হলো কি দ্বিবাহু। তারপর নিচের দিকে চলে আসো, নিচের দিকে আমরা দেখতে পাচ্ছি অ্যান্টিকোডনের ঠিক উপরে কিছু হলুদ অংশ আমরা দেখতে পাচ্ছি, দুই দিকে দুটো হলুদ অংশ, এটার নাম কি বাহু? কে বলতে পারবে এই বাহুটার নাম কি? লেখাই আছে ওখানে, খালি বাহুটার অতিরিক্ত। অতিরিক্ত। না, এই যে নিচের দিকে কার্সর আমি দেখাচ্ছি। হ্যাঁ, অ্যান্টিকোডন বাহু। হ্যাঁ, এটা নাম। অ্যান্টিকোডন বাহু। হ্যাঁ, এবার অ্যান্টিকোডনের বাম দিকে দেখো এই কথাটা লেখা আছে, যেটা বেঁকে গেছে, জিটা কিন্তু বাঁকায়নি, জিটা কিন্তু নিচ থেকে সোজাই আছে, কিন্তু এই অংশটা কিন্তু বাঁকানো, খেয়াল করেছো? বাম হ্যাঁ দিকে। হ্যাঁ স্যার। স্যার। হ্যাঁ, ওই অংশটা হবে অতিরিক্ত বাহু। ওকে, শুধু ওই এটুই অতিরিক্ত বাহু। এইটুকুই অতিরিক্ত বাহু। এরপরে আমরা দেখবো উপরে, হ্যাঁ, এই ইউ থেকে জি পর্যন্ত হলুদ অংশ দেখানো আছে, এই বাহুটার নাম হবে টি বাহু। আবার উপরে এ থেকে সি পর্যন্ত এটাও হলো টি বাহু। তাহলে এবার বাহুগুলো ক্লিয়ার হয়েছে? হ্যাঁ হ্যাঁ স্যার। স্যার। তাহলে এখন এই হলুদ অংশ যেগুলো দেখছো সেগুলো সব কিন্তু বাহুর অংশ। হলুদ যে অংশগুলো দেখতে পাচ্ছ সেগুলো সবই কি অংশ? বাহু অংশ। হ্যাঁ, এবার আমরা দেখবো লুপ। লুপ মানে ভাঁজ করা বা ফোল্ডিং করা। তাহলে এই যে আমরা প্রথমে দেখতে পাচ্ছি DHU লুপ, এখানে কিন্তু একটা ফোল্ডিং দেখতে পাচ্ছি। হ্যাঁ, বুঝতে পেরেছো? এটা ফোল্ডিং দেখা যাচ্ছে না? হ্যাঁ তাহলে হ্যাঁ স্যার। এটাকে আমরা বলবো ডাইহাইড্রো ইউরিডিন লুপ, বা আমরা ডি লুপও বলতে পারি, ডি লুপ। আবার নিচের দিকে দেখো, হ্যাঁ, সবুজ অংশ, সবুজ কালি দিয়ে দেওয়া আছে, এটার নাম হলো কি অ্যান্টিকোডন লুপ। এর নাম কি? অ্যান্টিকোডন। অ্যান্টিকোডন। আচ্ছা, তারপর উপরের দিকে আমি দেখছি আরেকটা ভাঁজ, অতিরিক্ত বাহুর ঠিক কাছাকাছি, ওখানে আরেকটা ভাঁজ, এটাকে আমরা বলবো অতিরিক্ত লুপ। তারপরে আবার বাম দিকে দেখো আরেকটা ভাঁজ, সেটাকে বলবো টি লুপ। এর নাম হলো টি লুপ। ঠিক আছে, তাহলে আমরা কয়টা হ্যাঁ লুপ স্যার। পেলাম? চারটা। চারটা লুপ। আচ্ছা, এখন আমরা একটু অ্যান্টিকোডন লুপে আসি। তাহলে অ্যান্টিকোডন লুপে কি হবে? অ্যান্টিকোডন লুপে, হ্যাঁ, এখানে এই অ্যান্টিকোডন লুপের এখানে তিনটা বেস সৃষ্টি হয়। এই অ্যান্টিকোডন লুপের এখানে তিনটি বেস সৃষ্টি হয়, নাইট্রোজেনাস বেস। এই বেসগুলো কি করে? এই বেসগুলো, হ্যাঁ, এমআরএনএর কোডনের সাথে সংযুক্ত হয়। তাহলে এমআরএনএ আর টিআরএনএ পরস্পর সংযুক্ত হয়। এমআরএনএর কোডন আর টিআরএনএর অ্যান্টিকোডন, এমআরএনএর কোডন এবং টিআরএনএর অ্যান্টিকোডন, হ্যাঁ, স্থানে সংযুক্ত হয়। আবার বলছি আমি, তাহলে এই অ্যান্টিকোডন লুপের এখানে কি হবে? তিনটি বেস যুক্ত হয়। কিসের জন্য যুক্ত হবে? কার সাথে সংযুক্ত হওয়ার জন্য এই তিনটে বেস সৃষ্টি হবে? এমআরএন এর সাথে। এমআরএনএর কোডনের সাথে সংযুক্ত হওয়ার জন্য, হ্যাঁ, এই অ্যান্টিকোডন স্থানে তিনটা বেস সৃষ্টি হয়। ওকে, হ্যাঁ হ্যাঁ স্যার। স্যার। আচ্ছা, তাহলে আমরা লুপ, বাহু এগুলো জানলাম। টিআরএনএ কে দ্রবণীয় আরএনএ বা সলিবল আরএনএ বলা হয়, বা গ্রাহক আরএনএও বলা হয়, কারণ এরা বিভিন্ন দ্রবণে দ্রবীভূত থাকতে পারে। টিআরএনএ বিভিন্ন দ্রবণে দ্রবীভূত থাকতে পারে, এই জন্য এদের দ্রবণীয় আরএনএ বলা হয়। টিআরএনএর কাজ প্রোটিন সংশ্লেষণের সময় নির্দিষ্ট অ্যামাইনো অ্যাসিডকে এমআরএনএতে স্থানান্তর করা। প্রোটিন সংশ্লেষণের সময় নির্দিষ্ট অ্যামাইনো অ্যাসিডকে এমআরএনএতে স্থানান্তর করা। তাহলে টিআরএনএর কাজ তো বুঝতে পেরেছো, যখন প্রোটিন তৈরি হবে, হ্যাঁ, ওই সময় নির্দিষ্ট অ্যামাইনো অ্যাসিডকে এমআরএনএতে স্থানান্তর করা। তাহলে এমআরএনএ এর কোন অংশটা অ্যামিনো অ্যাসিডকে আনতে বলেছিল? এমআরএনএ এর কোন অংশটা অ্যামিনো অ্যাসিডকে আনতে বলে? বলতে পারবো? কোডন। কোডন। তাহলে এমআরএনএ এর কোডন অ্যামিনো অ্যাসিডকে আনতে বলবে, আর সেই আনাতে সাহায্য করবে টিআরএনএ। হ্যাঁ, টিআরএনএ যখন অ্যামিনো অ্যাসিড এমআরএনএতে এনে দিবে, তখনই কিন্তু এমআরএনএ প্রোটিন তৈরি করতে পারবে। তাহলে এই ছিল রাইবোজোমাল আরএনএ এর কাজ। এবার আমরা আসবো, সরি, এই ছিল হলো টিআরএনএ এর কাজ। এখন আমরা আসবো রাইবোজোমাল আরএনএ। যে আরএনএ রাইবোজোমের প্রধান গাঠনিক একক হিসেবে কাজ করে তাকে রাইবোজোমাল আরএনএ বলে। রাইবোজোমের প্রধান গাঠনিক একক হিসেবে কাজ করে তাকে রাইবোজোমাল আরএনএ বলে। কোষের 80% থেকে 90% হলো রাইবোজোমাল আরএনএ। তাহলে এই আরএনএ সবচেয়ে বেশি থাকবে, এরা সবচেয়ে বেশি স্থায়ী এবং অদ্রবণীয়। তাহলে রাইবোজোমাল আরএনএ সবচেয়ে বেশি স্থায়ী এবং অদ্রবণীয়।
এবং কোষে এদের পরিমাণও অনেক বেশি। এদের মেন কাজ কি? রাইবোজোমাল আরএনএর কাজটা হলো প্রোটিনের সাথে যুক্ত হয়ে রাইবোজোম গঠন করে। ঠিক আছে, প্রোটিনের সাথে তাহলে রাইবোজোমাল আরএনএ যুক্ত হয়, যুক্ত হয়ে রাইবোজোম যে অঙ্গাণু আছে কোষের সেটা তৈরি করে। রাইবোজোমকে এমআরএনএর সাথে যুক্ত হতে এবং কোষে প্রোটিন সংশ্লেষিত হতে সাহায্য করে। তাহলে রাইবোজোম যে অঙ্গাণুটা আছে সেই অঙ্গাণুর সাথে এমআরএনএর সাথে যুক্ত হতে সাহায্য করবে এবং কোষে প্রোটিন সংশ্লেষিত বা তৈরি হতে সাহায্য করে। আমরা যদি রাইবোজোমাল আরএনএর গঠন বা চিত্রটা দেখি তাহলে আমরা এখানে দেখতে পাচ্ছি, হ্যাঁ, এটা হলো এমআরএনএর একটা গঠন। ঠিক আছে, এই এমআরএনএর গঠনে দেখো এই যে উপরের দিকে আমরা দেখতে পাচ্ছি একটা ভাঁজ, উপরের দিকে আমরা একটা দেখতে পাচ্ছি ভাঁজ। ঠিক আছে, এবং এখানে আমরা দিয়েছি এ সি এ ইউ জি এ ইউ, হ্যাঁ, এভাবে আমরা দিয়েছি। কিন্তু এই যে ভাঁজযুক্ত স্থানে কি আছে? এটা অ্যাডেনিন সংশ্লিষ্ট নিউক্লিওটাইড, এটা হলো ইউরাসিল সংশ্লিষ্ট নিউক্লিওটাইড, তারপর আবার গুয়ানিন সংশ্লিষ্ট নিউক্লিওটাইড, সাইটোসিন সংশ্লিষ্ট নিউক্লিওটাইড। যেহেতু ভাঁজ হয়ে গেছে, এই ভাঁজ হয়ে যাওয়ার কারণে একটা ফোল্ডিং হয়েছে বা একটা লুপ তৈরি হয়েছে। এই লুপের মধ্যে তখন নিউক্লিওটাইড গুলো পরস্পর হাইড্রোজেন বন্ড দ্বারা যুক্ত হওয়ার চেষ্টা করে। তাহলে অ্যাডেনিন ইউরাসিলের সাথে 2টি হাইড্রোজেন বন্ড দ্বারা, গুয়ানিন সাইটোসিনের সাথে 3টি হাইড্রোজেন বন্ড দ্বারা যুক্ত হয়। কিন্তু এই যুক্ত হওয়াটা কিন্তু সাময়িক। হ্যাঁ, আসলে রাইবোজোমাল আরএনএটা একটা দড়ির মতো, একটা লম্বা চেনের মতো, একটা লম্বা শিকলের মতো। কিন্তু দেখা যায় কোনো কোনো সময় নিজেদের মধ্যে প্যাচ খেয়ে ফেলে বা নিজের মধ্যে একটা লুপ তৈরি করে ফেলে। আর লুপ নামক স্থানে যে নিউক্লিওটাইড গুলো থাকে তখন কি হয়? অ্যাডেনিন ইউরাসিলের সাথে 2টি বন্ড দ্বারা যুক্ত হয় আর গুয়ানিন সাইটোসিনের সাথে 3টি বন্ড দ্বারা যুক্ত হয়। কিন্তু যখনই আবার ভাঁজটা ভেঙে যায়, ভাঁজটা আবার মনে করো আবার সোজা হয়ে যায়, তখন কিন্তু হাইড্রোজেন বন্ড আর থাকে না। হ্যাঁ, এই জন্য আমরা রাইবোজোমাল আরএনএর মধ্যে যেখানে ভাঁজ থাকবে সেখানে আমরা মনে করব যে দ্বিসূত্র, কিন্তু ওটা কিন্তু সাময়িক। তাহলে আমরা প্রথমের দিকে বলেছিলাম যে দ্বিসূত্রক আরএনএ পাওয়া যায়, তাহলে দ্বিসূত্রক আরএনএ কাদের মধ্যে পাওয়া যাবে? রাইবোজোমাল আরএনএর মধ্যে। বুঝছো? হ্যাঁ স্যার। আর এটা স্যার চিত্রটা একটু আরেকবার বুঝাই দিলে ভালো হতো। আচ্ছা, চিত্রটা এখানে মনে করো যে এখানে দেওয়া আছে এ, অ্যাডেনিন, এ মানে অ্যাডেনিন, ইউ মানে ইউরাসিল, সি মানে কি সাইটোসিন, এ মানে অ্যাডেনিন। এগুলো তোমাদের ইচ্ছা মতো দিতে পারো। আমি যে এখানে মনে করো যে তোমরা এইভাবে দিতে পারো এ সি ইউজি, এ সি ইউজি, এ সি ইউজি। কিন্তু যেখানে ফোল্ডিং আছে, এই যে উপরে একটা ফোল্ডিং, নিচে একটা ফোল্ডিং, এই ফোল্ডিং এর স্থানে অবশ্যই এখানে এ দিবা, এদিকে ইউ দিবা। এদিকে সি দিতে পারো, এদিকে জি দিতে পারো, বা এদিকে জি দিতে পারো, এদিকে সি দিতে পারো। ফোল্ডিং যুক্ত স্থানে ইউ এর জায়গায় এ, ইউ এর সাথে এ, এ এর সাথে ইউ, বা জি এর সাথে সি, সি এর সাথে জি দিবা। কিন্তু অন্যান্য জায়গায় ওখানে দেওয়া অসুবিধা নাই। এখানে তোমার অ্যাডেনিন মনে নাই, তুমি প্রথমটা সি দাও, এখানে ইউ দেওয়া আছে, তুমি এখানে জি দিতে পারো, অসুবিধা নাই। কিন্তু ফোল্ডিং যুক্ত স্থানে তোমাকে কি দিতে হবে? ফোল্ডিং যুক্ত স্থানে মানে যেগুলো হাইড্রোজেন বন্ড দ্বারা যুক্ত থাকে ওইভাবে দিতে হইবে। হ্যাঁ হ্যাঁ, ওখানে মানে অ্যাডেনিন থাকলে ইউরেসিন দিতে হবে, সাইটোসিন থাকলে গুয়ানিন মাস্ট দিতে হবে। বুঝতে পারছো? আর অন্যান্য জায়গায় তুমি, হ্যাঁ, মানে আমরা জানি আরএনএ এর গঠনে 4 ধরনের নাইট্রোজেনাস বেস থাকে, তাহলে 4 ধরনের নিউক্লিওটাইড হবে: অ্যাডেনিন সংশ্লিষ্ট, ইউরাসিল সংশ্লিষ্ট, সাইটোসিন সংশ্লিষ্ট, গুয়ানিন সংশ্লিষ্ট। এই জন্য এ ইউ সি জি তুমি যেখানে সেখানে দিতে পারো। কিন্তু ফোল্ডিং যুক্ত স্থানে তোমাকে অবশ্যই মেনটেন করতে হবে যে ইউ এর সাথে 2টি হাইড্রোজেন বন্ড দিয়ে এ, বা এ এর সাথে 2টি হাইড্রোজেন বন্ড দিয়ে ইউ, আর জি এর সাথে সি 3টি হাইড্রোজেন বন্ড দ্বারা যুক্ত দেখাতে হবে। ক্লিয়ার? বুঝতে হ্যাঁ পেরেছো? স্যার। আচ্ছা হ্যাঁ স্যার। হ্যাঁ স্যার বুঝছি। আচ্ছা, এবার আমরা আরেকটা নন জেনেটিক আরএনএ পাবো, সেটার নাম হলো মাইনর আরএনএ। তাহলে সাইটোপ্লাজমীয় আরএনএ ও নিউক্লিয় আরএনএ নামক যেসব ক্ষুদ্র আরএনএ হবে, যেসব ক্ষুদ্র আরএনএ কোষে বিভিন্ন প্রোটিনের সাথে মিশে এনজাইমের কাঠামো প্রদান করে তাদের মাইনর আরএনএ বলে। আমি আবার বলছি, সাইটোপ্লাজমীয় আরএনএ এবং নিউক্লিয় আরএনএ নামক যেসব ক্ষুদ্র আরএনএ কোষের বিভিন্ন প্রোটিনের সাথে মিশে
এনজাইমের কাঠামো প্রদান করে তাদের মাইনর আরএনএ বলে। এই মাইনর আরএনএর মধ্যে বা এদের মধ্যে এনজাইমের মতো বৈশিষ্ট্য থাকায় এগুলোকে রাইবোজাইম নামে অভিহিত করা হয়। ঠিক আছে, তাহলে মাইনর আরএনএর মধ্যে কার বৈশিষ্ট্য আছে? এনজাইমের বৈশিষ্ট্য থাকায় এদেরকে আমরা রাইবোজাইম নামেও অভিহিত করতে পারি। এনজাইম হিসেবে কাজ করাই হলো এদের কাজ। তাহলে সাইটোপ্লাজমীয় আরএনএ ও নিউক্লিয় আরএনএ নামক যেসব ক্ষুদ্র আরএনএ কোষে বিভিন্ন প্রোটিনের সাথে মিশে এনজাইমের কাঠামো তৈরি করে তাদের মাইনর আরএনএ বলে। এদের অ্যানাদার নেম রাইবোজাইম, বা আমরা আরেকটা নাম বলতে পারি রাইবো নিউক্লিয় প্রোটিন। এই মাইনর আরএনএকে রাইবোজাইমও বলতে পারি বা রাইবো নিউক্লিয় প্রোটিনও বলতে পারি। বুঝতে পেরেছো? তাহলে হ্যাঁ স্যার। মাইনর আরএনএর কি কি নাম? রাইবোজাইম বা রাইবো নিউক্লিয় প্রোটিন। এদের কাজ কি? এরা এনজাইম হিসেবে কাজ করে। ঠিক আছে, মাইনর আরএনএ এনজাইম হিসেবে কাজ করে। তাহলে আমরা এইভাবে 4 ধরনের নন জেনেটিক আরএনএ পেলাম, তাদের গঠনগুলো আমরা শিখলাম। এবার আমরা যাব ডিএনএ এবং আরএনএ পার্থক্য। আচ্ছা শোনো, টাইম যদি শেষ হয়ে যায় আমি আবার কিন্তু ঢুকবো, ঠিক আছে? তোমরা ওয়েট করো। ওকে ওকে স্যার। আচ্ছা, পার্থক্যের বিষয়ে ডিএনএ এবং আরএনএ। তাহলে আমরা এখানে দেখতে পাচ্ছি অবস্থান প্রধানত ক্রোমোজোমে থাকবে ডিএনএ, কখনো মাইটোকন্ড্রিয়া, ক্লোরোপ্লাস্ট এবং সাইটোপ্লাজমে থাকে। তাহলে ডিএনএ আমরা জানি শুধু ক্রোমোজোমে থাকে, তবে আমরা দেখেছি মাইটোকন্ড্রিয়াতে ডিএনএ ছিল, ক্লোরোপ্লাস্টেও ডিএনএ ছিল এবং সাইটোপ্লাজমেও কিছু কিছু জায়গায় ডিএনএ থাকতে পারে। আরএনএ সাধারণত ক্রোমোজোমে থাকে, রাইবোজোমে থাকে আমরা দেখেছি, নিউক্লিওলাস গঠনেও আরএনএ আছে এবং সাইটোপ্লাজমেও মুক্তভাবে আরএনএ থাকতে পারে। ভৌত গঠন ডিএনএ আমরা দেখেছি বর্ণায় দ্বিসূত্র পেঁচানো সিঁড়ির মতো, আর আরএনএ আমরা দেখেছি এক সূত্র, তবে অনেক সময় দ্বিসূত্র হতে পারে। যেমন আমরা দেখলাম আজকে রাইবোজোমাল আরএনএতে সাময়িক দ্বিসূত্র এরা থাকতে পারে। তাহলে ডিএনএ এর পেন্টোজ সুগারের নাম ডিঅক্সিরাইবোজ আর আরএনএ এর পেন্টোজ সুগারের নাম হলো রাইবোজ। পার্থক্যের বিষয়টা হলো নাইট্রোজেনাস বেস। তাহলে ডিএনএ তে নাইট্রোজেনাস বেস গুলো কি কি আছে? অ্যাডেনিন, গুয়ানিন, সাইটোসিন, থাইমিন। আর আরএনএ এর নাইট্রোজেনাস বেস গুলো কি কি? অ্যাডেনিন, গুয়ানিন, সাইটোসিন, ইউরাসিন। আচ্ছা শুরু করছি। তাহলে আমরা বলছিলাম ডিএনএ তে যে নাইট্রোজেনাস বেস গুলো থাকবে অ্যাডেনিন, গুয়ানিন, সাইটোসিন আর থাইমিন। তাহলে এখানে শুধু ইউরাসিনটা থাকবে না, এই জন্য আমরা এখানে যেটা ব্যতিক্রম সেটা একটু হলুদ হলুদ কালিতে দেওয়া হয়েছে। আরএনএ তে শুধু থাইমিনের স্থলে কি হবে? ইউরাসিন, অ্যাডেনিন, গুয়ানিন, সাইটোসিন এবং ইউরাসিন। প্রকারভেদ কার্যগত দিক থেকে ডিএনএ একই রকম, মানে ডিএনএ এর কোনো প্রকারভেদ নাই। ডিএনএ কোনো প্রকারভেদ নাই। আর আরএনএ আমরা দেখলাম, আরএনএ আমরা মূলত দেখেছিলাম দুই ধরনের, একটা ছিল জেনেটিক আরএনএ আর একটা ছিল নন জেনেটিক আরএনএ। কিন্তু যদি আমরা কার্যগত দিক দিয়ে চিন্তা করি, কার্যগত দিক থেকে আরএনএ 4 প্রকার। সেক্ষেত্রে এমআরএনএ, টিআরএনএ, রাইবোজোমাল আরএনএ এবং জেনেটিক আরএনএ। উৎপত্তি ডিএনএ রেপ্লিকেশনের মাধ্যমে নতুন ডিএনএ সৃষ্টি হয়। ডিএনএ রেপ্লিকেশন আমাদের কিন্তু পড়ানো হয় নাই, পড়বো আমরা পরবর্তী ক্লাসগুলোতে। তাহলে ডিএনএ রেপ্লিকেশনের মাধ্যমে নতুন ডিএনএ সৃষ্টি হয়। আরএনএ থেকে রিভার্স ট্রান্সক্রিপশনের মাধ্যমে ডিএনএ তৈরি সম্ভব। তাহলে আরএনএ থেকে রিভার্স ট্রান্সক্রিপশনের মাধ্যমে ডিএনএ তৈরি সম্ভব। আরএনএ থেকেও ডিএনএ তৈরি করা সম্ভব। সেক্ষেত্রে কি হয় যে আরএনএ কি করবে? রিভার্স ট্রান্সক্রিপশন বলে একটা এনজাইম আছে, এই রিভার্স ট্রান্সক্রিপশন এনজাইমের মাধ্যমে আরএনএ ডিএনএ তৈরি করতে পারবে। এইভাবে কিন্তু এই যে যেগুলো আরএনএ ভাইরাস, সেই আরএনএ ভাইরাসগুলো এইভাবে রিভার্স ট্রান্সক্রিপশনের মাধ্যমে তারা সংখ্যা বৃদ্ধি করে। কোনো রেপ্লিকেশন হয় না, আরএনএ তে কোনো রেপ্লিকেশন হয় না। ট্রান্সক্রিপশন প্রক্রিয়ায় ডিএনএ থেকে আরএনএ সৃষ্টি হয়।
তাহলে ট্রান্সক্রিপশন প্রক্রিয়ায় ডিএনএ থেকে আরএনএ সৃষ্টি হয়। ট্রান্সক্রিপশন প্রক্রিয়া আমরা এখনো পড়ি নাই, হ্যাঁ, এটাও আমরা পড়ব। তাহলে আমরা উৎপত্তিগুলো বুঝলাম। তাহলে ডিএনএ এর উৎপত্তি কার মাধ্যমে? রেপ্লিকেশনের মাধ্যমে, হ্যাঁ। আর আরএনএ এর উৎপত্তি হলো ট্রান্সক্রিপশনের মাধ্যমে। তবে আরএনএ থেকে ডিএনএ তৈরি করা হয়, সেক্ষেত্রে আমরা বলবো রিভার্স ট্রান্সক্রিপশন। আরএনএ থেকে কিভাবে ডিএনএ তৈরি হবে? রিভার্স ট্রান্সক্রিপশনের মাধ্যমে। তাহলে পার্থক্যগুলো বুঝেছো? হ্যাঁ স্যার। পার্থক্যের বিষয় স্থায়িত্ব। ডিএনএ চিরস্থায়ী, আরএনএ কার্যগতভাবে ক্ষণস্থায়ী। আরএনএ কার্যগতভাবে ক্ষণস্থায়ী মানে তার কাজ শেষ হয়ে গেলে সে নষ্ট হয়ে যাবে। যেমন আমরা যেটা এমআরএনএ এর কথাই ধরো, ডিএনএ কি করবে? কোষে তো হাজার হাজার প্রোটিন তৈরি হচ্ছে, তাহলে ডিএনএ কি করবে? ডিএনএ হয়তো কোষের ডিএনএ, হ্যাঁ, তার একটা নতুন প্রোটিন তৈরি করার চিন্তা মাথায় আসলো ডিএনএ। ডিএনএ তখন কি করবে? এমআরএনএ তৈরি করার মাধ্যমে সেই প্রোটিন তৈরির তথ্য এমআরএনএ কে দিয়ে দিবে। আর এমআরএনএ তখন কোষের সাইটোপ্লাজমে এসে রাইবোজোম এবং টিআরএনএ এর সহায়তায় সে প্রোটিন তৈরি করে ফেলবে। যখনই প্রোটিন তৈরি শেষ হয়ে যাবে তখন এমআরএনএ নষ্ট হয়ে যাবে। ঠিক আছে, এই জন্য বলছি কার্যগতভাবে ক্ষণস্থায়ী। নিউক্লিওটাইড, ডিএনএ তে নিউক্লিওটাইডের সংখ্যা অনেক বেশি, কিন্তু আরএনএ এর সংখ্যা অনেক কম। হ্যাঁ, আরএনএ তে নিউক্লিওটাইড অনেক কম থাকবে। অতি বেগুনি রশ্মি, ডিএনএ অধিক পরিমাণে অতি বেগুনি রশ্মি শোষণ করবে, আর আরএনএ তুলনামূলকভাবে কম শোষণ হয়। আণবিক ওজন, ডিএনএ এর আণবিক ওজনও বেশি, 10 লাখ থেকে বহু কোটি ডাল্টন পর্যন্ত হয়, আর আরএনএ এর ক্ষেত্রে কয়েক লাখের বেশি হয় না। এই ছিল তাহলে ডিএনএ এবং আরএনএ এর পার্থক্য। আমরা আবার আরেকটা পার্থক্য জানতে পারি, সেটা হলো এমআরএনএ, টিআরএনএ এবং আরএনএ এর মধ্যে পার্থক্য। এটা অনেক সময় দেয়। তাহলে গঠন অনুযায়ী, হ্যাঁ, প্রত্যেকটাই কিন্তু গঠন অনুযায়ী এক সূত্রাকার হবে। হ্যাঁ, প্রাথমিকভাবে এরা এক সূত্রাকার। যেমন এমআরএনএ এক সূত্রাকার, এর 5 প্রান্ত এবং 3 প্রান্ত দূরবর্তী অঞ্চলে অবস্থান করে। হ্যাঁ, তাহলে আমরা এখানে এর প্রাথমিক এক সূত্র, টিআরএনএ এক সূত্র, কখনো গৌণভাবে দ্বিসূত্রক হয়নি। তাহলে টিআরএনএ কখনো গৌণভাবে দ্বিসূত্রক হতে পারে। যেমন কখনো গৌণভাবে দ্বিসূত্রক হওয়ার পিছনে কারণটা হলো যে লুপ। আমরা টিআরএনএ ঘটনা দেখেছিলাম, কতগুলো জায়গায় লুপ আছে, ডি লুপ, টি লুপ, অ্যান্টিকোডন লুপ। ওই লুপগুলোতে অনেক সময় দ্বিসূত্রক হতে পারে। কোনো কোনো অঞ্চল ভাঁজযুক্ত হয়ে দ্বিসূত্রক হয়। আমরা এটাও দেখেছি যে রাইবোজোমাল আরএনএ এর মধ্যে এরকম কোনো কোনো অঞ্চল ভাঁজ হয়েছিল এবং সেই ভাঁজযুক্ত স্থানে দ্বিসূত্রক কাঠামো তৈরি হয়েছিল। অবস্থান, এমআরএনএ নিউক্লিয়াসের সৃষ্টি হয়ে নিউক্লিয়াস ও সাইটোপ্লাজমে থাকে। তাহলে এমআরএনএ নিউক্লিয়াসের সৃষ্টি হবে, সৃষ্টি হয়ে নিউক্লিয়াস ও সাইটোপ্লাজমে থাকে। নিউক্লিয়াস থেকে তৈরি হয়ে প্রথমে নিউক্লিয়াসে কিছুক্ষণ থাকবে, হ্যাঁ, এবং সময় মতো সাইটোপ্লাজমে চলে আসে। টিআরএনএ এরাও কিন্তু নিউক্লিয়াসের সৃষ্টি হয়ে সাইটোপ্লাজমে থাকে। হ্যাঁ, এরাও উৎপত্তি কিন্তু নিউক্লিয়াসে। তারপর রাইবোজোমাল আরএনএ নিউক্লিয়াসের সৃষ্টি হয়ে সাইটোপ্লাজমে রাইবোজোমের অংশ হিসেবে থাকে। তাহলে রাইবোজোমাল আরএনএ কি করবে? এরাও নিউক্লিয়াসের সৃষ্টি হবে এবং সৃষ্টি হয়ে এরা সাইটোপ্লাজমে চলে আসবে, কিন্তু এরা সাইটোপ্লাজমে এসে রাইবোজোম যে অঙ্গাণু আছে সেই অঙ্গাণু তৈরিতে এরা অংশগ্রহণ করবে। এমআরএনএ শতকরা পরিমাণ, তাহলে আমরা আজকের লেকচারে দেখলাম এমআরএনএ 3 থেকে 5% থাকে কোষে। টিআরএনএ দেখেছিলাম 15% থাকে। টিআরএনএ কোষে 15% থাকে। আর রাইবোজোমাল আরএনএ আমরা দেখেছিলাম 80 থেকে 80%, 80 বা 85% রাইবোজোমাল আরএনএ থাকতে পারে। আকার, এমআরএনএ এর আকার আমরা বর্ণনাতেও দেখলাম এরা অপেক্ষাকৃত বড়। টিআরএনএ যদিও আমরা বর্ণনায় দেখলাম যে বড় ছবিতে, কিন্তু এর আকৃতি তুলনামূলকভাবে ছোট থাকে। আর রাইবোজোমাল আরএনএ ছোট এবং বড় দুই ধরনের হতে পারে। রাইবোজোমাল আরএনএ ছোট এবং বড় দুই ধরনেরই হতে পারে। তাহলে এইভাবে আমরা এর 3 ধরনের আরএনএ পার্থক্য শিখলাম। তাহলে কিন্তু আরএনএ কোন প্রক্রিয়ায় তৈরি হয়? আরএনএ তৈরি হওয়ার প্রক্রিয়ার নাম কি, কেউ বলতে পারবা? ট্রান্সক্রিপশন। ট্রান্সক্রিপশন। আর ডিএনএ তৈরি হওয়ার প্রক্রিয়ার নাম? ট্রান্সলেশন। ডিএনএ তৈরি হওয়ার প্রক্রিয়ার নাম কি?
ট্রান্সলেশন। না, ডিএনএ কোন প্রক্রিয়ায় তৈরি হয়? রেপ্লিকেশন। রেপ্লিকেশন। রেপ্লিকেশন স্যার, রেপ্লিকেশন। আর ট্রান্সলেশন প্রক্রিয়ায় কি তৈরি হবে? ট্রান্সলেশন প্রক্রিয়ায় কি তৈরি হবে? প্রোটিন। তা জানি না স্যার। প্রোটিন। প্রোটিন। প্রোটিন তৈরি হবে। ট্রান্সলেশন প্রক্রিয়ায় প্রোটিন তৈরি হবে। প্রোটিন কে তৈরি করবে? আরএনএ। প্রোটিন তৈরি করবে কিন্তু আরএনএ। হ্যাঁ, 3 ধরনের আরএনএ মিলেই কিন্তু প্রোটিন তৈরি করবে। কিভাবে? মেসেঞ্জার আরএনএ, সে অ্যামিনো অ্যাসিডকে আনার নির্দেশ দিবে। ট্রান্সফার আরএনএ, সেই অ্যামিনো অ্যাসিড গুলো সাইটোপ্লাজমকে ধরে নিয়ে আসবে। সাইটোপ্লাজম থেকে বহন করে। হ্যাঁ অ্যামিনো অ্যাসিড বহন করে মেসেঞ্জার আরএনএর কাছে নিয়ে আসবে। আর মেসেঞ্জার আরএনএ রাইবোজোমের সাথে সংযুক্ত আছে। তাহলে রাইবোজোমাল আরএনএ দ্বারা গঠিত। এই জন্য 3 ধরনের আরএনএ প্রোটিন তৈরিতে অংশ নেয়। আর মেন মানে প্ল্যান কার ছিল? প্রোটিন তৈরি করার মেন প্ল্যান কার? কোডনের। না, প্রোটিন তৈরি করার মেন মাস্টার প্ল্যান কার ছিল? যে আমাকে প্রোটিন তৈরি করতে হবে। ডিএনএ। কিন্তু ডিএনএ কিন্তু পরোক্ষভাবে সেই কিন্তু ভূমিকা পালন করছে, কিন্তু সে সবগুলো কাজ কাদের দিয়ে আদায় করে নিচ্ছে? ডিএনএ আরএনএ দিয়ে। আরএনএ সব ধরনের আরএনএ দিয়ে সে এই কাজগুলো করে নিচ্ছে। তো ঠিক আছে, তাহলে আজকের লেকচারে কারো কোথাও সমস্যা থাকলে বলতে পারো এবার। না স্যার, সমস্যা নেই, বুঝছি। আচ্ছা, তো ঠিক আছে, তাহলে আমি এটা স্লাইড করে পাঠিয়ে দিচ্ছি আর এটাও আপলোড দিয়ে দিচ্ছি। স্যার চিত্র কি আঁকা লাগবে এগুলার? চিত্র পরীক্ষায় হয়তো দিলে এই চিত্রটা দেয়, ইমরানের এই চিত্রটা আঁকতে বলে। ঠিক আছে, এটা খুব একটা কঠিন না, সহজেই আছে। আর এই টিয়ারনের এই চিত্রটা আঁকতে দিবে না, এটাও আঁকতে দিবে না। আসলে ইমরানের এটাই বেশি আসে। জি স্যার। তো ঠিক আছে, তো আজকের মতো ক্লাস শেষ করছি। ঠিক আছে, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম।